গল্প শ্যামলা এক মেয়ে ও একতারার গল্প। প্রথমে বেতন ঠিক করা হয়েছিল ৬,০০০ টাকা। যখন সে পরে শুনল খাওয়া আলাদা, তখন সে অনেকটা মরিয়া হয়েই গাড়ির মালিকের সঙ্গে প্রায় বাকযুদ্ধ করে বেতন ১,০০০ টাকা বাড়িয়ে ৭,০০০ টাকা করে। কিন্তু তাতেও পর্তা পড়ল কই? এই শহরের ১,০০০ টাকায় কি খাওয়া জোটে? গাড়ির মালিকের কাপড়ের ব্যবসা, দুটি হোলসেলের দোকানই পুরান ঢাকায়। সকালের দিকে সেদিকে একবার যেতেই হয়, সন্ধ্যার পরও একবার যেতে হয়। অবশ্য তখন সে ঠিক ইসলামপুর পর্যন্ত যায় না। যাবে কি করে? যে জ্যাম! হোন্ডা সিআরভিটা সে স্টেডিয়ামের কাছেই কোথাও পার্ক করে রাখে। গাড়ির মালিক রিকশা করে আসে। তখন প্রায় ৮টা-৯টার মতন বেজে যায়। গাড়ির মালিকের দেশের বাড়ি মুন্সীগঞ্জ। সপ্তাহে একবার তাকে মুন্সীগঞ্জ শহরেও যেতে হয়, কখনো কখনো সপ্তাহে দুবার। গাড়ির মালিকের পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জ সদরে। সে বাড়ির সামনে পৌঁছনোর পর গাড়ির মালিক সপরিবারে বাড়ির ভিতর সটান ঢুকে যায়। যেন ড্রাইভার বলে কেউ নেই, কখনো ছিলও না। যেন ড্রাইভার একটা নিছক যন্ত্র, মানুষ না। তার পেশাব পায়খানা পায় না, পেলেও সে রাস্তায় দাঁড়িয়েই ওসব সারতে পারে, কিংবা ছুটতে পারে নিকটস্থ কোনো মসজিদে। ড্রাইভার মানুষ নয় বলেই তার চা বিস্কিট খেতে ইচ্ছে করে না। সে বাড়ির বাইরে গাড়ির ভিতরে বসে কি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে। তখন তার এক ধরনের অভিমান হয়। সে নিঃসঙ্গ বোধ করে। গাড়ির মালিক পয়সাওয়ালা, ভিতরে খানাপিনা চলছে। কি হয় কাজের ছেলের হাতে ১ কাপ চা পাঠিয়ে দিলে? এসব ভেবে সে ওপরের আকাশটির দিকে তাকায়। নীল আর সাদা মেঘের অনুভূতিশূন্য একটা ছড়ানো আকাশ। ধলেশ্বরী আর মেঘনা নদীর ভেজা বাতাস এসে তাকে জড়িয়ে ধরে। তার তখন ফেলে আসা নিজের গ্রামটির কথা মনে পড়ে যায়। সেই গ্রামের অনেকেই তাকে চিনত। এই মুন্সীগঞ্জ শহরের কেউই আমাকে চেনে না, ঢাকা শহরের কেউই আমাকে চেনে না, এমন একটা অনুভূতি হয় তার। তারপর বেলা বাড়তে থাকলে খাবার ব্যবস্থা নিজেকেই করে নিতে হয়, সাবধানে। তার বেতন সব মিলিয়ে ৭,০০০ টাকা। খাবার পিছনে ডেলি ৪০ টাকা খরচ হলে মাসে খরচ গিয়ে দাঁড়ায় ১২০০ টাকা। ৭,০০০ থেকে ১২০০ বাদ গেলে থাকে আর কত? আর ৩ বেলায় ৪০ টাকায় কীই বা হয়? কাজেই সাবধানে খরচ করতে হয়। টাকা যতটা সম্ভব বাঁচিয়ে দৌলতপুর পাঠাতে হয়। মা এখনও বেঁচে, অবশ্য দীর্ঘদিন ধরে রোগ শোকে কাতর। যেই মায়ের গর্ভেই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডী গ্রামে তার যাত্রা শুরু হয়েছিল। তার বাবার পৈতৃক সূত্রে পাওয়া ফলের বাগান ছিল। সেসব বছরবারই ফল মহিষকুণ্ডী হাট বেচে কোনোমতে সংসার চলত। বাউলিয়া গান শুনে শুনি আম, কাঁঠাল আর পেয়ারার বাগানে কেটেছে তার সবুজ নির্জন শৈশব। একদিন টের পেয়ে যায় সেও বাউলা গান গাইতে পারে। কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার? ক্রমে ক্রমে প্রথমে মহিষকুণ্ডী গায়ের রসিক গ্রামবাসী ও পরে ছেউরিয়ার সাঁইজির আখড়ার বিদগ্ধ সাধুগণ জানতে পারেন তার চমৎকার কণ্ঠের কথা। সে যখন সাঁইজির গান গাইত, আশা পূর্ণ হল না আমার মনের বাসনা, তখন নিমগ্ন শ্রোতাদের চোখ দিয়ে পানি ঝরত। এমনই গভীর মহিমা তার কণ্ঠের, সাঁইজির বাণী ও সুরের। সে সাঁইজির মাজারে গিয়েছিল কিশোর বয়সেই। সাঁইজি ভক্ত বাবাই নিয়ে গিয়েছিলেন। তো গান শুনে সবাই মুগ্ধ। সবাই তাকে ছেউরিয়ার সাঁইজির আখড়ায় থেকে যেতে বলেছিল। না, পারেনি সে। তখন তার কিশোর বয়স, ঘন ঘন মায়ের কথা স্মরণ হয়। ছেউরিয়ার ইব্রাহিম সাধু তাকে একটি একতারা উপহার দেয়। সেটিই তার জীবনের প্রথম একতারা। ইব্রাহিম সাধু তাকে একটি গানও শিখিয়েছিল। কোথা আছে রে সেই দিন দরদি সাঁই, চেতন গুরুর সঙ্গ লয়ে খবর কর ভাই, চক্ষু অন্ধ দেলের ধোকায় কেশের আড়ে পাহাড় লুকায়, কি রং সাঁই দেখছে সদায় বসে নিঘুম ঠাঁই। একা একা সে গান গায় সে। তারপর বাবা মারা গেলেন। পৈতৃক ব্যবসার দেখভাল করতে হলো তাকেই। অথচ তার মন উঁচাটন ছিল। ফলের ব্যবসা মার খেল। কী কারণে? প্রকৃতিও বৈরী হয়ে উঠেছিল। তাছাড়া ২ বোনের বিয়ের আগে বাগানের অর্ধেকটাই বেচে দিতে হলো। বাবার মৃত্যুর পরপরই মায়ের কি এক অসুখ ধরল। সম্ভবত ২ মেয়ের বিয়ে হয়ে যাওয়াতে মা নিঃসঙ্গ পড়েছিলেন। মা তাকে বিয়ে করতে বলেন। ২টি কারণে তা সম্ভব হয়নি। ১, অর্থাভাব। ২, তার হাতে হাফিজ মাস্টার তার ছোট মেয়েকে তুলে দেবে না। ওদিকে মায়ের অসুখটা বেগেই যাচ্ছিল, কিন্তু চিকিৎসার খরচ যোগাবে কে? কাজেই একতারাটি মায়ের ঘরে রেখে তাকে রাজধানী শহরে আসতেই হল। তার মাথায় তখন কাঁধ ছড়ানো বাদামি রঙের জটা পড়া চুল, মুখে গোঁপ দাড়ির জঙ্গল,
চকচকে ছোট দুটি চোখে বাউলা গানের বাণীর গভীর মায়াঘোর। জামাজানি হয়ে যাবে বলে শহরে সে তার একতারাটি আনেনি। তার এক চাচাতো ভাই হানিফ থাকত যাত্রাবাড়ি, দর্জির কাজ করত সে। হানিফই তাকে ড্রাইভিং শেখার পরামর্শ দিল। হানিফ আরও বলল, চুল দাড়ি কাট রে লোকমান, এমন বেশে থাকলে চাকরি পাবি না নে। সে শেরফ জানিয়ে দিয়েছিল, তা আমি পারব না, এমন হলে হবে, নয়তো মহিষকুণ্ডি ফিরে যাব। হানিফ চুপ করে থাকে। বর্তমান মালিকের গাড়ি চালানোর আগে সে প্রায় ৫ বছর মগবাজারে এক দাঁতের ডাক্তারের গাড়ির ড্রাইভার ছিল। তারপর ডাক্তারটি সপরিবারে বিদেশ চলে যায়। সে বিপাকে পড়ে। যাই হোক, চেনা জানা এক লোকের মারফত বর্তমান গাড়ির মালিকের ইসলামপুরের দোকানে উপস্থিত হয়েছিল সে। আজ থেকে ৫ বছর আগে। তাকে দেখে বর্তমান গাড়ির মালিক মুচকি হেসে বলেছিল, কি মিয়া, তোমার তো দেখি বাউলাগো মতন চুল দাড়ি, গানটাও গাও নাকি? সে কি বলবে, তখন তার বয়স ৩৫। যাত্রাপথে সময় কখন ফুরুত করে শেষ হয়ে গেল। সে বরং খুশি, যাত্রাপথের শেষে নাহারের সঙ্গে দেখা হবে। মহিষকুণ্ডি গ্রামের হাফিজ মাস্টারের মেয়ে নাহার। ছেলেবেলা থেকেই নাহারকে দেখলেও ১৮ বয়সেই যেন নাহারকে প্রথম দেখেছিল সে। সেই পেয়ারা বাগানে শহীদে নিয়ে এক রোদ ভরা নির্জন দুপুরে এসেছিল হাফিজ মাস্টারের মেয়ে। নির্জন বাগানে সেও যে ছিল, প্রথম মেয়েদের দলটি সেটি টের পায়নি। পরে তাকে গাছের আড়ালে দেখতে পেয়ে সবাই থতমত। নাহার দ্রুত সামলে গিয়ে বলল, ধরা পড়ে গেলাম, এখন কি বিচার বসাবেন? সে কি বলবে, সে কি উত্তর দেবে? সে তখন মুগ্ধ বিস্ময়ে শ্যামলা কিশোরীটির অপরূপ মুখের দিকে চেয়েছিল, যেন পূর্ণিমার রাতে পদ্মা নদীতে ভেসে উঠেছে বিশাল এক রূপলি রঙের চিতল মাছ, আর পেয়ারা বাগানের বাতাসে ছড়িয়েছে আতরের গন্ধ। সে কি বলবে, সে কি উত্তর দেবে? তার বেখেয়ালে খিলখিল করে হাসতে হাসতে মেয়েদের দলটা ছুটে পালিয়ে গিয়েছিল। তারপর নাহারের সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছিল তার, বিয়েবাড়িতে কিংবা মহিষকুণ্ডির হাটে, কি চৈত্র সংক্রান্তির মেলায়, কখনো কুষ্টিয়া কিংবা দৌলতপুর সদরের দিকে যেতে বাসে। নাহারও ওর দিকে অন্য দৃষ্টিতে চেয়েছিল। আর কি আশ্চর্য, সাঁইজির মাজারে একবার নাহারুর গানও শুনেছিল। তখন তার ২১ বছর বয়স। সে গাইছিল, এ দেশেতে এই সুখ হল, আবার কোথা যাই না জানি, পেয়েছি এক ভাঙা নৌকা, জনম গেল সেচতে পানি। ছেউরিয়ার ইব্রাহিম সাধুর শেখানো গান। গান শুনতে শুনতে নাহার অবাক হয়ে চেয়েছিল ওর মুখের দিকে। ওর চোখের কোণ চিকটিক করছিল। নাহার কাঁদছিল কি? এইটুকুই সারা জীবনের জন্য সান্ত্বনা হয়ে রইল। সে বছরই নাহারের বিয়ে হয়ে যায়, আর সেও বাউলের দলে ভিড়ে এখানে ওখানে ঘুরে বেড়াল। সীমান্ত পেরিয়ে নদিয়ার মায়াপুরও গেল। মহাপ্রভুর থানে তন্ময় হয়ে গাইল, শ্রীরূপের আশ্রিত যারা, অনায়াসে প্রেম সাধিল তারা, হল না মোর আন্তসারা, কপালে এই ছিল। এলো বুঝি কঠিন সমন, নিকাশ কি করব তখন? তাইতে এবার অধীন লালন গুরুর দোহাই দিল। তার ভক্তিসিক্ত কণ্ঠের গান শুনে মাঝবয়সী এক নীলনয়না বৈষ্ণবী তার প্রতি প্রবল আকর্ষণ বোধ করেছিল। মাঝবয়সী সেই নীলনয়না বৈষ্ণবীটির নাম ছিল নির্মলা। প্রথম জীবনে বৈষ্ণবী নির্মলার জন্ম হয়েছিল আমেরিকায়। খ্রিস্টিন তার দ্বিতীয় জীবন লাভ করেছিল বাংলায়। না, সেই নীলনয়না বৈষ্ণবীর মায়ায় জড়ায়নি সে। তার মনে বারবার নাহারের মুখখানি ভাসছিল। নাহারকে সে শেষবার দেখেছিল দৌলতপুরগামী একটি বাসে। নাহারের পাশে নাহারের প্রেমিক বসেছিল। ছেলেটি আমলাপাড়ার কামরুল। নাহারের বিয়ে তার সঙ্গেই হয়েছে। তা ছেলে হিসেবে ভালোই কামরুল। বৈষ্ণবী নির্মলা নারী বলেই সবাই টের পেয়েছিল। কেবলই দীর্ঘশ্বাস ফেলেছিল। সেও মন শক্ত করে সরে আসে। সবার অগোচরে সীমান্ত পাড়ি দেয়। তারপর রামকৃষ্ণপুরের শহীদুলের মুখে মায়ের অসুখের কথা শুনে মহিষকুণ্ডি ফিরে আসে। নাহার তার সাধন সঙ্গিনী না হওয়ায় মনে তার অশেষ দুঃখ আছে ঠিকই, তবে সান্ত্বনাও আছে। সাইজিও তো জীবনভর একাই ছিলেন। সে জানি, যাত্রাপথের শেষে নাহারের সঙ্গে তার আবার দেখা হবে। জীবনের ৪০টা বছর কেটে যাওয়াতে সে বরং খুশি। দেরি করলে গাড়ির মালিক আবার চিৎকার চেঁচামেচি করবে, কাজেই তাকে তাড়াহুড়ো করে খাওয়া শেষ করতে হয়। খাওয়া আর কি, বেশিরভাগ সময় তো ডাল আর ভাত, কখনো কখনো কম দামি পাউরুটি আর কলা। ২ নম্বরই করে অনেক ড্রাইভারই উপরই পয়সা উপার্জন করে। তার চেয়ে আরও ভালো খায়, ভালো থাকে, সে পারে না। সাঁইজির গান যে গায়, সে কি আর আলডেঙায় ঘাস খেতে পারে? সাঁইজি বলেছেন, সত্য বলো, সুপথে চলো, ওরে আমার মন।
চা ছাড়া বিড়ি সিগারেটের অভ্যেস নেই তার। সাইঁজি এসব পছন্দ করতেন না। মুন্সীগঞ্জ থেকে মাঝে মাঝে ঢাকায় গাড়ির মালিকের আত্মীয়স্বজন বেড়াতে আসে। তাদের সঙ্গে তার কমবেশি খাতিরও হয়ে যায়। সম্ভবত তার জটা পড়া চুল আর বাউল বাউল শ্যামলা মুখে দাড়িগোফের জঙ্গল আর খয়েরি পাঞ্জাবি তাদের আকর্ষণ করে। তার বাঁ হাতে তামার ব্রেসলেটটিও তাদের আকর্ষণ করে থাকবে। ওটি মায়াপুরের সেই নীলনয়না নির্মলা বৈষ্ণবী তার বাঁ হাতে পরিয়ে দিয়েছিল। তারা বলে, ও ড্রাইভার ভাই, চিড়িয়াখানায় নিয়ে চলেন। সে তখন মনে মনে বলে, আমি ড্রাইভার না গো, ড্রাইভার না, আমি হলাম যাত্রী। আমি অকুল পাথারে ভেসে চলা এক যাত্রী, যে পাথারের কুল নাই, কিনারা নাই। ছুটি ছাটাও তেমন নেই তার। যে কোনো সময় গাড়ির মালিক ডাকলেই তাকে হাজির হতে হয়, যেন সে মানুষ না, সে কেবল একটা যন্ত্র। গত ঈদের পর সে একবার দৌলতপুর যাবে বলে ঠিক করেছিল। কপাল মন্দ, পরিবার পরিজন নিয়ে গাড়ির মালিক বান্দরবন বেড়াতে গেলেন। কি আর করা, গাড়ির মালিক কখনো পরিবার পরিজন নিয়ে বিদেশে বেড়াতে গেলেও তার ছুটি মেলে না। তখন তাকে দারোয়ানের সঙ্গে বাড়ি পাহারা দিতে হয়। গাড়ির মালিক তাকে বিশ্বাস করে। হ্যাঁ, এই কথাটা সত্যি। অনেকদিন হলো মহিষকুণ্ডী যাওয়া হয়নি তার, দাঁড়ানো হয়নি সেই পেয়ারা বাগানে, মায়ের মুখখানিও দেখা হয়নি। মোবাইলে অবশ্য মাঝে মাঝে কথা হয়। এ জীবনের স্বাদ তার সামান্যই। না, মায়ের মুখখানি দেখা নয়, একবার কেবল সেই পেয়ারা বাগানে গিয়ে দাঁড়ানো। কিন্তু কিভাবে তা সম্ভব? ছুটি ছাটা তেমন নেই তার। মাঝে মাঝে মনে হয় চাকরিটা ছেড়ে দেয়। পরক্ষণেই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে সে। চাকরিটা ছেড়ে দিলে হুট করে আবার চাকরি কোথায় পাবে সে? কে তাকে বিশ্বাস করবে? টাকা পয়সা নিয়ে যতই ক্যাচ ক্যাচ করুক, বর্তমান গাড়ির মালিক তাকে ভীষণ বিশ্বাস করে। তাছাড়া মালিকের ব্যবসা মন্দা বলে এ শহরের কত ড্রাইভার বেকার হয়ে গেছে। পেটে খিদের জ্বালা নিয়ে ঘুরছে তারা। তারপরে চোখে ঝাপসা দেখলে, মুখে তিতাপানি উঠলে বাধ্য হয়েই তাদের কেউ মলম পার্টি কি ছিনতাই পার্টিতে নাম লেখাচ্ছে। তারপর তাদেরই কেউ ধরা পড়ে হাজতে দিন কাটছে। কারো হয়তো একটা হাত কি একটা পা চিরকালের জন্য পঙ্গু হয়ে গেছে। হ্যাঁ, এসব নিঠুর ব্যাপার স্যাপারও সে জানে। কাজেই সে চাকরিটা ছাড়তে পারে না। মহিষকুণ্ডী গ্রামের পেয়ারা বাগানে গিয়ে একবার দাঁড়ানোও হয় না। গাড়ির মালিকের বাড়িটি শ্যামলীর রিং রোডে। লাল রঙের সিরামিক ইটের ৬ তলা ফ্ল্যাট বাড়ি। ১ থেকে ৪ তলা পর্যন্ত ভাড়া। ৫ তলা আর ৬ তলা মিলিয়ে বাড়ির মালিক থাকে। আর সে থাকে নিচতলার গ্যারেজের এক কোণে ছোট্ট একটা ঘরে। গাড়ির মালিক এই ঘরটিও মাগনা দিতে চায়নি। বলেছিল, থাকা খাওয়া তোমার। তখন সে বলেছিলে, সকালে যাত্রাবাড়ি থেকে শ্যামলী আসতে আসতে লেট হয়ে যাবি স্যার। থাকো তাইলে, গম্ভীর কণ্ঠে গাড়ির মালিকের ঠান্ডা উত্তর। বেতনে ৭,০০০ টাকা থেকে ভাড়া হিসেবে ৫০০ টাকা কাটবে কিনা ভাবছিল সম্ভবত। কোনো দিন ছুটি পেতে পেতে তার মধ্যরাত পেরিয়ে যায়। তখন তার বুকে অপার আনন্দ তিরতির করে। আজকাল তার তেমন ঘুম হয় না। ভোরের আগ পর্যন্ত জেগে থাকে সে। এই সময়টা তার। সে ঘরের আলো নিভিয়ে দেয়, কাল্পনিক একতারাটি টেনে নেয়, তারপর অনুচ্চ স্বরে গান ধরে। বিধাতা সংসারের রাজা, আমায় করে রাখলেন প্রজা, কর না দিলে দেয় গো সাজা, কারো দোহাই মানে না। যেন মনের আনন্দে গান গাইছে এক যাত্রী, তারই একান্ত আধারে। আর ঘরটির গভীর অন্ধকারে ধ্যানমগ্ন হয়ে বসে নির্মলা নামে নীল নয়না এক বৈষ্ণবী শোনে সে গান। এবং এভাবেই জীবনের সময় কেটে যেতে থাকে তার। আর সে টের পায় সেও এক অকুল পাথারে ভেসে চলেছে, যে পাথারের কুল নাই, কিনারা নাই। সে ভেসে চলেছে অজানা এক গন্তব্যের দিকে। তবে সে জানে যে কোনো পথেরই শেষ আছে। সে পথের যাত্রী একদিন তার সর্বশেষ গন্তব্যে ঠিকই পৌঁছে যাবে। সেও একদিন যাত্রাপথের শেষে ঠিকই পৌঁছে যাবে। সে জানে তখন এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা নয়, ছেউড়িয়ার সাঁইজিও নয়। যাত্রাপথের শেষে দাঁড়িয়ে থাকবে মহিষকুণ্ডী গ্রামের সেই শ্যামলা মেয়েটি।